গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27 জুন 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিক। আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন তোমাদের সেটা হচ্ছে 18তম লোকসভা স্পিকার কে হয়েছে। 18তম লোকসভা স্পিকার ওম বিড়লা আবার আমাদের 18তম লোকসভা স্পিকার হয়েছে। ওম বিড়লা ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি এর সদস্য এবং ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী। 26 জুন 2024 18তম লোকসভার স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে। ওম বিড়লা 17তম লোকসভা যেখানে ছিল সেখানেও স্পিকার ছিলেন, আগের বারেও ইনি স্পিকার ছিলেন আমরা দেখেছি, এবং ইনি হলেন 17তম ব্যক্তি যিনি লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে। লোকসভার 3বার সদস্য ওম বিড়লা 2014, 19 আর 2024 লোকসভা নির্বাচনে রাজস্থানের কোটা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ইনি 2019 সালের 17তম লোকসভার স্পিকার হয়েছিলেন আর লোকসভার স্পিকার হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন। পঞ্চম ব্যক্তি ইনি ওম বিড়লা যিনি দুবার লোকসভা স্পিকারের পদে অধিষ্ঠিত হয়েছেন। দেখো, নীলাম সঞ্জীব রেড্ডি আর গুরদয়াল সিং ঢিল্লো এরা ছিলেন সেই দুজন স্পিকার যারা তাদের কার্যকালের সময় চলাকালীন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন। ঠিক আছে, আমাদের স্পিকারের লিস্ট যদি আমরা দেখি, সব থেকে প্রথমে ছিল জিবি মাভালাঙ্কার যিনি মারা গেছেন। এনার কার্যকাল ছিল 1952 থেকে 1956। তারপরে শ্রীমতী মীরা কুমারটা তোমাদের অনেক সময় আসে, সুমিত্রা মহাজন। লাস্ট মানে ওম বিড়লার আগে দুজন কারা কারা ছিলেন সেটা তোমরা এখানে দেখে রাখবে। তোমাদের পিএসসিতে এইভাবে প্রশ্ন হয় 2013 অনুযায়ী লোকসভার স্পিকার কে ছিলেন। ঠিক আছে, 2018 অনুযায়ী লোকসভার স্পিকার কে ছিলেন। তো লাস্ট দুটো তোমরা একটু মনে রাখবে এখান থেকে। আর ওম বিড়লা 2019 আর 24 এখানে আমাদের লোকসভার স্পিকার বর্তমানে। এই স্পিকার নিয়ে অনেক কিছু ফ্যাক্টস রয়েছে, প্রচুর কিছু ফ্যাক্টস রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। যেমন তোমাদের এইটা একটা বললাম ফ্যাক্টস, যে এরা সেই দুজন স্পিকার যারা তারা কার্যকালের সময় চলাকালীন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন। এই ধরনের আরো অনেক ফ্যাক্টস তোমাদের আমি নিয়ে 10টার সময় একটা ক্লাস আজকে করব লোকসভার স্পিকার। অবশ্যই সবাই ক্লাসটা করবে, তাহলে তোমরা এই ফ্যাক্টস গুলো ওখান থেকে জানতে পারবে। আর ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আর্যভট্ট তোমাদের স্টার্ট হচ্ছে 21 জুলাই থেকে। ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 4 তোমাদের স্টার্ট হচ্ছে 20 জুলাই থেকে। অফার প্রাইস তোমাদের রয়েছে, লঞ্চ অফার প্রাইস। তোমরা যদি পারো 30 জুনের আগে এগুলোতে জয়েন করে যেও, তাহলেও এই প্রাইস তোমরা পেয়ে যাবে। যদি একান্ত না হয় তাহলে চেষ্টা করবে লাইভ ক্লাস স্টার্ট হওয়ার আগে তোমরা যাতে এটাতে জয়েন করতে পারো। এছাড়া পরমাণু তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আলাদা করে, বা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ পুরো রেলওয়ের সমস্ত সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ কভার করতে উইথ টেস্ট সিরিজ তোমরা বুলেটে জয়েন করতে পারো, বা প্রাপ্তি ব্যাচ এসএসসি ফাউন্ডেশন জিডি এমটিএস আর সিএইচএসএল এর জন্য, অথবা এসএসসি রেলওয়ের কম্বো ব্যাচ এটাতেও তোমরা জয়েন করতে পারো। এগুলো সবকটার অফার তোমাদের অফার প্রাইসগুলো 30 জুন পর্যন্ত ভ্যালিড থাকবে, তার মধ্যে জয়েন করে নিলে তোমরা পেয়ে যাবে। আর এখানে পিএসসি 23 এই কুপন কোডটা নতুনদেরকে বলে দিই, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এই প্রাইসটা 980 পাবে যদি 30-এর আগে জয়েন করো, 30 জুনের আগে। আর 30 জুন পেরিয়ে গেলে কিন্তু এই প্রাইসটাও আরো তোমাদেরকে ইনক্রিজ হয়ে যাবে। লাস্ট টাইম এটা WBP 23 তোমাদের রিকোয়েস্টেই এটা লাস্ট করা হয়েছে, এরপরে আমাদেরকে কিন্তু আর অ্যালাউ করা হবে না। এইটাও তোমাদের 880 হয়ে যাবে যদি এই কুপন কোডটা ইউজ করে নাও। আরো ডিটেলসে কিছু জানার থাকলে 9593430522 এটাতে যোগাযোগ করে নেবে সবাই। নেক্সট, কে ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2024 চালু করেছে? ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2024 এরা চালু করেছে জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছেন বর্তমানে জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা। ইনি সম্প্রতি ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2024টা চালু করেছেন। এই ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে শৈশবকালীন ডায়রিয়ার কারণে শিশুদের মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা। কোন রাজ্য সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের মন্ত্রীরা মন্ত্রী হিসাবে প্রাপ্ত বেতন আর ভাতার উপর আয়কর দেবেন? ইন্টারেস্টিং, এটা মধ্যপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের মন্ত্রীরা মন্ত্রী হিসাবে প্রাপ্ত বেতন আর ভাতার উপর আয়কর দেবেন, তারা ট্যাক্স দেবেন আর কি। মধ্যপ্রদেশের মন্ত্রিসভা 25 জুন 2024 ভোপালে অনুষ্ঠিত একটা বৈঠকে এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে
সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের মন্ত্রীরা তাদের নিজস্ব পকেট থেকে মন্ত্রী হিসাবে প্রাপ্ত বেতন আর ভাতার উপর ইনকাম ট্যাক্স দেবে। রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ডক্টর মোহন যাদব আমরা জানি ইনি বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মধ্যপ্রদেশের। আর মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুবাই ছাগানবাই প্যাটেল। মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস এগুলো। লোকনৃত্য জাওয়ারা রয়েছে, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী এগুলো। উৎসব, লোকরং উৎসব রয়েছে, তেজাজি, খাজুরাহো, এইসব ফেস্টিভ্যালস গুলো রয়েছে ইম্পর্টেন্ট। এছাড়া বৈগা, বিল, বাড়িয়া, বীরহোর্স, গুন্ড, কাটকারি, খাড়িয়া, খন, কোল, মুড়িয়া, কোরকু, বাওয়াসি, পারধান, সাহারিয়া এইসব উপজাতিগুলো কিন্তু মধ্যপ্রদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা উত্তর পূর্বে মানে মধ্যপ্রদেশের উত্তর পূর্বে রয়েছে উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট আর উত্তর পশ্চিমে রাজস্থান রয়েছে। তারপরে 18তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা ডকুমেন্টারি ফিল্ম পুরস্কার জিতেছে গোল্ডেন থ্রেড। এই গোল্ডেন থ্রেডের পরিচালককে সেরা ডকুমেন্টারি ফিল্ম পুরস্কার জিতেছে এটা মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ। দেখো এটা নিস্তা জৈন পরিচালনা করেছেন গোল্ডেন থ্রেড। গোল্ডেন থ্রেড ডকুমেন্টারি ফিল্ম ডিরেক্টেড বাই নিষ্ঠা জৈন। নিষ্ঠা জৈন। The award carries a cash prize of 10 লাখ 10 লাখ টাকার এটা পুরস্কার মূল্য রয়েছে। সাইটেশন এন্ড এ গোল্ডেন কঞ্চ অ্যাজ এ ট্রফি। তারপরে লিডারশিপ ইন ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগে কোন কোম্পানিকে মর্যাদাপূর্ণ পিএসইউ লিডারশিপ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডকে। THDC India Limited is under the ownership of National Thermal Power Corporation Limited, NTPC, Minister of Power, Government of India. এর হেডকোয়ার্টার ঋষিকেশে রয়েছে। ওনার NTPC লিমিটেড, চেয়ারম্যান এমডি SHRK বিষ্ণয়। আর এটা প্রতিষ্ঠিত হয় 1988-এ। তারপরে ভোক্তা বিষয়ক খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়ের অধীন ভোক্তা বিষয়ক বিভাগে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হচ্ছে? মৃণাল কুমার দাসকে নিযুক্ত করা হচ্ছে। ইনি 2007 ব্যাচের একজন ভারতীয় রাজস্ব পরিষেবা মানে IRS অফিসার। দেখো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলো আমরা আরেকবার এখানে চোখ বুলিয়ে নিই। সেক্রেটারি অফ ট্রাই অতুল কুমার চৌধুরী বি রঘু নন্দনের জায়গায়। ডিরেক্টর ইন বিএসএনএল এন্টারপ্রাইজ মানে বিএসএনএল এন্টারপ্রাইজ সুধাকর রাও পাপা। সুধাকর রাও পাপা, ঠিক আছে। চেয়ারম্যান অফ গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়া CWEC ইন্ডিয়ার চেয়ারম্যান গিরিশ তাঁতি। প্রেসিডেন্ট অফ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস ডক্টর কপিল দুয়া। প্রিন্সিপাল সেক্রেটারি টু PM ডক্টর PK মিশ্রা। ন্যাশনাল সেক্রেটারি সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। সরি। তারপরে 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো এটা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। 25 থেকে 27 জুন 2024 তারিখে নিউ দিল্লির ভারত মণ্ডপে 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছর যুক্তরাজ্যে লন্ডনে অনুষ্ঠিত 63তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিলের সভায় ভারত 2024-এর জন্য আন্তর্জাতিক চিনি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল। ভারত একজন চেয়ারম্যান হিসাবে 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিলের বৈঠকের আয়োজনটা করেছে। বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ব্রাজিল, তারপরে ভারত। এটা ভালো করে নোট করে রাখবে। ইউরোপীয় ইউনিয়ন, চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে রয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম ভোক্তা এবং চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। আর বিশ্বব্যাপী চিনির ব্যবহারে প্রায় 15% এবং চিনির উৎপাদনে প্রায় 20% অংশ রয়েছে ভারতের। মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক দেশ। ইথানল আখের গুড় থেকে প্রাপ্ত এবং পেট্রোলের সাথে মিশ্রিত করার জন্য জৈব জ্বালানি হিসাবে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে। উত্তরপ্রদেশ, এখান থেকে তোমাদের কিন্তু ভিতর থেকে প্রশ্ন চলে আসতে পারে স্ট্র্যাটেজিকে। আমি স্ট্র্যাটেজিকের ক্লাস যেটা তোমাদের 10টার সময়, 7টার সময় বা কে স্টাডিতে 8টার সময় হচ্ছে, ওর মধ্যে থেকে এরকম প্রশ্নগুলো তোমাদের আনছি। তোমরা ক্লাসগুলোতে জয়েন করো।
তাহলে তোমাদের এর ভিতর থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো প্র্যাকটিস হয়ে যাবে। উত্তরপ্রদেশ ভারতের শীর্ষস্থানীয় আখ উৎপাদনকারী রাজ্য। তারপরে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক। আর আন্তর্জাতিক চিনি সংস্থা সম্পর্কে আমরা যদি দেখি, ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন 1968 সালের একটা আন্তঃসরকারি সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড কিংডমের লন্ডনে। তারপরে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের মাধ্যমে কয়লা মন্ত্রক কোন রাজ্যে ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণের জন্য ভারতের প্রথম পাইলট প্রকল্প শুরু করেছে? এটা করেছে ঝাড়খণ্ড। ভারতের মালিকাধীন কোল ইন্ডিয়া লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ঝাড়খণ্ডের জামতারা জেলার কাস্তা কয়লা ব্লকে ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণের জন্য এই পাইলট প্রকল্পটা চালু করেছে। খনি থেকে কয়লা সরানো হবে না এবং কয়লা গ্যাসীকরণ প্রক্রিয়াটি খনির মধ্যেই ঘটবে, এরকম ব্যবস্থা করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে কয়লা বহনকারী স্থানে ভূগর্ভস্থ গ্যাসীকরণ বা গ্যাসীয়করণ অর্থনৈতিকভাবে লাভজনক সেটা প্রমাণ করা। আর এটা কয়লাকে মিথেন, মানে হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, তারপর কার্বন ডাই অক্সাইড এগুলোর মতো কিছু মানে মূল্যবান গ্যাসে রূপান্তরিত করবে কয়লাকে আর কি। এই গ্যাসগুলো সিনথেটিক প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, সার, বিস্ফোরক এবং অন্যান্য শিল্প প্রয়োগের জন্য আমরা জানি রাসায়নিক ফিড স্টক উৎপাদন করতে এগুলো ব্যবহার করা হয়। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড সম্পর্কে আমরা যদি দেখি, এটা হচ্ছে তোমার কোল ইন্ডিয়া লিমিটেডের একটা সহযোগী সংস্থা। এটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সক্রিয় মানে অ্যাক্টিভ রয়েছে। এটা পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলার রানীগঞ্জ কয়লা ক্ষেত্রে কাজ করে। আর ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ, দেওঘর, গোড্ডা জেলায় সাহারজুরি কয়লাক্ষেত্র আর রাজমহল কয়লাক্ষেত্র পরিচালনা করে। এর হেডকোয়ার্টার রয়েছে স্যান্টোরিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর সমীরণ দত্ত রয়েছে। চম্পাই সোরেন হচ্ছেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে ইডি কর্তৃক প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর 2 ফেব্রুয়ারি 2024 থেকে ঝাড়খণ্ডের 7ম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন চম্পাই সোরেন। ইনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্য এবং বিধায়ক হিসাবে থেরাকেল্লা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। কৃষক পরিবারের সন্তান চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের টাইগার বলেও চিহ্নিত করা হয়। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটা রাজ্য। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রয়েছেন। এর পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার আর দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে তার সীমানা ভাগ করেছে। এটা 15ই নভেম্বর 2000 সালে গঠিত হয়। এর রাজধানী রাঁচিতে। তারপরে কার্গিল যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা হিসাবে ভারতীয় সেনাবাহিনী কোন শহরে পর্যটকদের জন্য খালুবার ওয়ার মেমোরিয়াল খুলে দিয়েছে? খালুবার ওয়ার মেমোরিয়াল এটা খুলে দিয়েছে লাদাখে। দেখো, লাদাখে কার্গিল যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা হিসাবে ভারতীয় সেনাবাহিনী খালুবার ওয়ার মেমোরিয়াল পর্যটকদের জন্য খুলে দিয়েছে। লাদাখ 2019 সালে 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এর দুটো জেলা রয়েছে, রাজধানী লে আর শীতকালীন হচ্ছে কার্গিল। লেফটেন্যান্ট গভর্নর বিডি মিশ্র রয়েছেন। চিফ সেক্রেটারি উমং নারুলা। জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের বিচারপতি রয়েছেন এন কোটেশ্বর সিং। তারপরে সম্প্রতি টানা 3য় মেয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। IIPA এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জিতেন্দ্র সিং। ডক্টর জিতেন্দ্র সিং কর্মী, জন অভিযোগ, পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী। IIPA ক্যাম্পাসে টানা 3য় মেয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 2020 সাল থেকে IPA চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশড হয়েছিল 1954-এ। এর চেয়ারম্যান রয়েছেন জিতেন্দ্র সিং। আর প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। গরম পানি অভয়ারণ্য এটা রয়েছে দীপু, আসাম। আর দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছিল দৌলতাবাদ? এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? লাল দুহমা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছে? এই দুটো তোমরা শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 26 জুন 2024 আমাদের কোয়েশ্চেন্স কি কি ছিল দেখো। টেবিল টেনিসে WTT কন্টেন্ডার লাগোস 2024 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? শ্রীজা আকুলা। তারপরে ছিল টেবিল টেনিস WTT কন্টেন্ডার লাগোস 2024 পুরুষদের একক শিরোপা কে জিতেছে?
দিমিত্রিজ ওভচারভ। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী ভাইস চিফ পদে কে নিযুক্ত হতে চলেছেন? লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি। টি20তে প্রথম খেলোয়াড় হিসেবে কে 200 ছক্কা মেরেছেন? রোহিত শর্মা। অনূর্ধ্ব-17 বা আন্ডার-17 আর আন্ডার-23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? জর্ডান আম্মান। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিয়োগ করা হয়েছে? গিরিজা গিরিজা সুব্রমণ্যম। HDFC আর্গো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির MD আর CEO পদে কাকে নিয়োগ করা হয়েছে? অনুজ ত্যাগী। সম্প্রতি প্রয়াত মুরলীধর চন্দ্রকান্ত ভান্ডার কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? উড়িষ্যা। প্রতি বছর 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। তো এই আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর থিম কি ছিল? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন অ্যাডিশনাল চার্জে? প্রদীপ সিং খারোলা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য। আর স্পিকার সম্পর্কের যে ক্লাস তোমাদের বলেছি সেটা আজকে তোমাদের 10টার সময় পাবলিশ করে দেব, তোমরা অবশ্যই দেখে নেবে। টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট আমাদের, ওখানে যুক্ত হয়ে যেও। তোমরা ক্লাসের নোটিফিকেশনগুলো ঠিকঠাক ভাবে না পেলে টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।